স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে বাকযুদ্ধ। ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রমণের সব প্রস্তুতি নিয়ে নিঃশর্ত আত্মসমর্পণের ডাক দিয়েছে ইরানকে, আর হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান জানে যুক্তরাষ্ট্র, তবে এখনই তাকে হত্যা করা হবে না। এদিকে খামেনি সামাজিক মাধ্যমে পোস্টে বলেছেন, যুদ্ধ কেবল শুরু। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, আবারও হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। ট্রাম্প সর্বোচ্চ সতর্ক বার্তা দিয়েছেন এই বলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, তবে তাকে এখনই হত্যা করা হবে না বলেও পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছে ইরানও। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে খামেনি জানান, যুদ্ধ কেবল শুরু। এছাড়া যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের সাথে কোনো রকম আপোষ ইরান করবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। ইরান কখনো জায়নবাদীদের সঙ্গে আপোষ করবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন খামেনি। ক্রমেই ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে বিশ্বমহলে উদ্বেগ আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দুই দেশের সংঘাতে সরাসরি না জড়ানোর কথা বললেও তেহরানের ওপর নানামুখী চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন রণতরী পাঠানোর পর এবার মঙ্গলবার যুক্তরাজ্যের পূর্বাঞ্চলীয় ঘাঁটি থেকে কয়েকটি F-35 বিমান উড়াল দিয়েছে। মধ্যপ্রাচ্যের বিমান ঘাঁটিগুলোতেও জোরদার করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে ডোনাল্ড ট্রাম্প আরও পদক্ষেপ নিতে পারেন বলে সতর্ক করেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ইরান ইসরায়েলের মধ্যে তুমুল সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে দুপক্ষ। আতঙ্কে দিন পার করছে দুই দেশের মানুষ। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলামের বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবারের এ হামলায় বাড়িটি ধ্বংস হলেও ওই সময় কেউ বাসায় না থাকায় কেউ হতাহত হননি। ওয়ালিদ ইসলাম বিবিসি বাংলাকে জানান, তার বাসা পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কায় সোমবার দুপুরে বাংলাদেশ সরকার তেহরানে অবস্থানকারী মিশনের কর্মকর্তা কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়। নির্দেশনা অনুযায়ী দূতাবাস এলাকা ত্যাগ করে শহরের অন্যান্য নিরাপদ অঞ্চলে আশ্রয় নেন তারা। এদিকে ইরানে থাকা 2000 বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নেয়ার কাজ করছে সরকার। উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েল ইরান দ্বন্দ্বে জড়িয়ে গেছে উপসাগরীয় দেশগুলো। প্রয়োজনে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাস রপ্তানির অন্যতম প্রধান এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে দ্রুত বেড়ে যাবে তেলের দাম। নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। মধ্যপ্রাচ্যে বাড়ছে ইরান ইসরায়েল যুদ্ধের দামামা। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। উত্তাপ ছড়িয়ে পড়েছে চারপাশে। এই পরিস্থিতিতে প্রয়োজনে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। আর তা ঘটলেই বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে দেখা দেবে বড় ধরনের সংকট। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোর একটি হরমুজ প্রণালী। প্রতিদিন 2 কোটিরও বেশি ব্যারেল তেল সরবরাহ করা হয় এই পথে। সৌদি আরব, কুয়েত, ইরাক এবং কাতার সহ বহু দেশ এই পথের উপর নির্ভরশীল। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে রেকর্ড পরিমাণ। দেখা দিতে পারে তেলের সংকট, মুদ্রাস্ফীতি, এমনকি বৈশ্বিক অর্থনৈতিক স্থবিরতা। বিকল্প পথ থাকলেও হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে ঝুঁকিতে পড়বে সৌদি আরব আর আরব আমিরাত সহ গালফের তেল উৎপাদক দেশগুলো। তবে ইতিহাস বলছে ইরান কখনোই পুরোপুরি হরমুজ প্রণালী বন্ধ করেনি। 80-র দশকে ইরান ইরাক ট্যাঙ্কার যুদ্ধেও তেল সরবরাহ সম্পূর্ণ থামাতে পারেনি। বর্তমান পরিস্থিতিতে ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং ছোট নৌকা ব্যবহার করে সাময়িক বাধা সৃষ্টি করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া হরমুজ প্রণালী বন্ধ করলে চীন ও রাশিয়ার মতো দেশের সমর্থন হারাতে পারে ইরান, কারণ বিশ্ব জ্বালানি তেলের 76% এশিয়ার বাজারে যায় এই পথেই। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।
রাজনৈতিক দলগুলোর সাথে আজও বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করবেন কমিশনার সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। গতকাল বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে দুটি দল ছাড়া অন্যরা বিদ্যমান পদ্ধতি পরিবর্তনের বিষয়ে একমত হয়েছেন। আরও কিছু অমীমাংসিত বিষয়ে আগামী সপ্তাহে আবারও এই আলোচনা হবে। আজকে সাংবিধানিক কাউন্সিল, এনসিসি গঠন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, জেলা সমন্বয় পরিষদ গঠন সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন কমিশন। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আজকের বৈঠকে কারা অংশ নিচ্ছেন, সব নিয়ে বিস্তারিত জানাবেন। সুনন্দা, আজকে আপনি যেটি খবরেই বলছিলেন, তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের আজকে তৃতীয় দিনের এই বৈঠকটি, সেই বৈঠকটি যে সময় সেটি বেলা 11টা বলা হলেও এখন পর্যন্ত বৈঠকটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় সেটি এখনো হয়নি। একটু বলে রাখি, যেটি হচ্ছে যে কিছু বিষয় ধরে যে আলোচনাগুলো হচ্ছে, তো সেই ধারাবাহিকতায় আজকেও মোটামুটিভাবে আমরা যদি বলি যে 30টি রাজনৈতিক দল আজকে এই বৈঠকে অংশ নেবে। আর যেহেতু একটি আলোচনা ছিল গতকাল, জামায়াতে ইসলামী তারা উপস্থিত ছিলেন না বৈঠকে, তবে একটু বলে রাখি যে জামায়াতে ইসলামী কিন্তু আজকের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু এরই মধ্যে এসে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সহ যে প্রতিনিধি দল তারা কিন্তু এরই মধ্যে এই বৈঠকে যুক্ত হয়েছেন। অর্থাৎ বৈঠক যদিও শুরু হয়নি, কিন্তু তারা এই ফরেন সার্ভিস একাডেমিতে এরই মধ্যে উপস্থিত হয়েছেন। এটি একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে গতকাল যে গুরুত্বপূর্ণ যে কিছু এজেন্ডা ছিল, তার মধ্যে ছিল সংবিধানের 70 অনুচ্ছেদ। সেই অনুচ্ছেদে অনেকটাই কিন্তু একমতে পৌঁছতে পেরেছেন যে অনুচ্ছেদের যে সংস্কারটি নিয়ে, এই যে আমরা দেখেছি। একই সঙ্গে আমরা দেখেছি যে সংসদীয় যে স্থায়ী কমিটির যে সভাপতি যে নির্বাচন হবে কিভাবে, এবং সেইখানে আরও 4টি কমিটি রয়েছে যে স্থায়ী কমিটি সংসদীয়, সেখানেও একটা মোটামুটিভাবে একটা ঐকমত্যে কিন্তু পৌঁছানো গিয়েছে, আমরা এমনটা দেখেছি। তবে একটি বিষয় আছে, কিছু কিছু বিষয় অমীমাংসিত কিন্তু রয়েই গেছে। যেমন কালকের আলোচনায় ছিল যে প্রধান বিচারপতি নিয়োগ যে প্রক্রিয়াটি ছিল, সেখানে দুটি দল ছাড়া আপনি খবরেও বলছিলেন যে এই সংস্কার বা পরিবর্তনে অনেকেই, বেশিরভাগ দল একমত পোষণ করেছেন। এটি এই কমিশনের যে সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি জানিয়েছেন। আরও কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো অমীমাংসিত রয়েছে, সেই বিষয়গুলো পর্যায়ক্রমে সামনে আসবে। আজকেও কিছু নতুন বিষয় আসবে, তার মধ্যে তো আমরা বলতেই পারি যে সাংবিধানিক যে কাউন্সিল গঠন, এনসিসি গঠন, এটি একটি অন্যতম গুরুত্ব পাবে। সেই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটি কিভাবে হবে সেটিও আজকের আলোচনায় থাকবে। তো আনুষ্ঠানিকভাবে যখন বৈঠকটি শুরু হবে তখন নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। সুনন্দা। আনোয়ার, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রতারণার মাধ্যমে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের দেওয়ার সুযোগ সুবিধা নিলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি করা হয়েছে। অনিয়ম করলে একই সঙ্গে 2 লাখ টাকা জরিমানা বা আর্থিক সহায়তার দ্বিগুণ পরিমাণ অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে অধ্যাদেশে। মঙ্গলবার এ অধ্যাদেশ জারি করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এ আহতদের 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে। গণঅভ্যুত্থানের শহীদ এবং আহত ব্যক্তিদের যথাক্রমে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধার স্বীকৃতি দেয়া হয়েছে। দেশে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে। বগুড়া, চাঁদপুর ও নোয়াখালীতে উপসর্গ নিয়ে প্রতিদিনই রোগী আসছে হাসপাতালে, কিন্তু জেলা 3টিতে জনবল ও কিট সংকটে একেবারে বন্ধ করোনা পরীক্ষা। রোগ শনাক্তের উপায় না থাকায় আইসোলেশনের ব্যবস্থা করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সংক্রমণ ব্যাধিটি ভয়াবহভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসক ও সাধারণ মানুষ। দেখা দিছে, এর জন্য দুনিয়া এখন ভয়ের মধ্যে আছে। 2020 সালের এপ্রিল থেকে 2021 সালের আগস্ট পর্যন্ত বগুড়ায় 20,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়। হটস্পটে পরিণত জেলাটিতে মারা যায় 600-রও বেশি মানুষ। 4 বছর পর দেশে আবারও করোনার সংক্রমণ এবং প্রাণহানির খবরে বাড়ছে আতঙ্ক। আমি একবার করোনা আক্রান্ত হয়েছিলাম, শুনছি আবার নাকি করোনা আসছে বগুড়াতে। বিগত করোনায় আমি আমার মাকে হারিয়েছি। আমি চাচ্ছি যে আমাদের সরকার এমনভাবে এই বিষয়টার উপর নেক নজর রাখুক।
করোনা মোকাবিলায় বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সহ সব ধরনের প্রস্তুতি থাকার পরও জনবল ও কিট সংকটে পরীক্ষা শুরু করা যাচ্ছে না। 8টা বেডের 2টি রুম আইসিইউ হিসেবে আমি প্রিপেয়ার করে রেখেছি। তা বাদেও কম কমপ্লিকেটেড রোগীদের জন্য আপাতত 4টি বেড সংরক্ষিত রয়েছে। আমাদের মেশিন চালু আছে, জনবলের কিছু ঘাটতি আছে। কিট লাগবে, আরটিপিসিআরের কিট এবং র্যাপিড পরীক্ষার কিট, এগুলি তারা বলছে 2-1 ভিতর তারা আমাদেরকে সরবরাহ করবে। করোনার উপসর্গ নিয়ে প্রতিদিন রোগী আসছে নোয়াখালী জেনারেল হাসপাতালে, কিন্তু কিট সংকটে এখানেও বন্ধ পরীক্ষা। জ্বর, ঠান্ডি আর শরীর জ্বর আছে, বইরাতে গিরে গিরে কাম্বা, কাশি আছে। করোনার কিট নাই, সেই হিসেবে লক্ষণ থাকলেও আমি বলতে পারতেছি না যে সে করোনা পেশেন্ট। করোনা আক্রান্তদের চিহ্নিত করে আইসোলেশনে নেওয়া যাচ্ছে না, তাই ঝুঁকি বাড়ছে সংক্রমণ ছড়িয়ে পড়ার। কিট পাওয়া গেলে এবং ল্যাবগুলো চালু হলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে রোগ নিশ্চিত করে আমরা ওদের আইসোলেশনে রাখা সহ প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারবো। চাঁদপুরে করোনা পরীক্ষার আরটিপিসিআর ল্যাব না থাকায় ভোগান্তির শেষ নেই। 2020 সালে ল্যাব স্থাপন করা হয় সাবেক মন্ত্রী দীপু মনির বাসভবনে। সরকার পতনের পর ল্যাবের সরঞ্জাম লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়। এখন উপসর্গ থাকা রোগীদের পাঠানো হচ্ছে কুমিল্লায়। ভোগান্তি এড়াতে উপসর্গ থাকার পরও গোপন করেছেন অনেকে। কিটের জন্য চাহিদা পত্র দিয়েছি, শীঘ্রই আমরা কিট পেয়ে যাব। কিট পেলে আমরা যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যে কিট, ওই টেস্টগুলো যে আমরা ওইদিকে পরীক্ষা করতে পারবো। যে স্যালাইন লাগবে, প্যারাসিটামল ওষুধ, অন্যান্য যে ওষুধগুলো লাগবে ওগুলো আছে। করোনা প্রতিরোধে সংক্রমিতদের চিহ্নিত করে আইসোলেশনের বিকল্প নেই, তাই দ্রুত পরীক্ষা শুরুর তাগিদ সকলের। অর্ঘমিত্র তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। সক্রিয় মৌসুমী বায়ুর কারণে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। রাতের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় রাজধানীর কিছু এলাকায়। আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে কয়েকদিনের বৃষ্টি এমন রূপ থাকবে। মঙ্গলবার রাজধানীতে বেলা 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 6 ঘন্টায় 27 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে একই সাথে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় লঘুচাপের কারণে দক্ষিণ উপকূলীয় ও সমুদ্র অঞ্চলে 3 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। লঘুচাপের প্রভাবে কিন্তু সাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে, তারপর বাতাসের আধিক্যটা একটু বেড়ে গেছে। সেই জন্য আমরা বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রেখেছি। এখন ভারী বর্ষণ বা বৃষ্টিপাতের যে প্রবণতা এখন দেখা যাচ্ছে, এটা আগামী কয়েকদিন বিরাজ করবে। সারা দেশে কম বেশি ভারী বর্ষণ হবে। মূলত এটা দেখা যাচ্ছে বৃষ্টিপাতটা অব্যাহত থাকবে সামনের দিনগুলোতে। আষাঢ়ের টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন খুলনা নগরবাসী। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, বৃষ্টি কি এখনো হচ্ছে কিনা, আর কোনো ভোগান্তি আছে কিনা জানাবেন। বৃষ্টি হচ্ছে, তবে সেটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সকাল থেকে যে আষাঢ়ের যে বৃষ্টি, সে বৃষ্টি গুড়ি গুড়ি আকার সকাল থেকে খুলনা নগরীতে বৃষ্টি হচ্ছে। এবং নগরীতে দেখেছি যে জনদুর্ভোগ বলতে যে জনদুর্ভোগ ছিল, বিশেষ করে শিক্ষার্থী এবং যারা অফিসগামী স্কুলগামী রয়েছে এবং কলেজগামী যে শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু অনেকেই বিপাকে পড়েছে। বিশেষ করে যানবাহনের যে সংকট, সেই সংকটটা দেখা দিয়েছিল। এবং শ্রমজীবী মানুষ যারা আছেন, তারা কিন্তু শ্রম বিক্রির ক্ষেত্রে বড় জটিলতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে দিনমজুর যারা রয়েছেন, তারা কিন্তু আজ অনেকেই দেখেছি যে সকালবেলা এসেছিলেন, কিন্তু শ্রম বিক্রি না করতে পেরে তারা কিন্তু ফিরে গিয়েছেন। যার কারণে যে ভোগান্তি না এটা বলা যাবে না, এবং খুলনায় কিন্তু ভোগান্তি হচ্ছে। এবং এখানে থাকছে যে বিশেষ করে যে আবহাওয়া অফিসের হিসাব অনুযায়ী গেল 24 ঘন্টায় গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত 101 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এবং আজ সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 6 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এবং গুড়ি গুড়ি যে বৃষ্টি, সে কিন্তু থাকছে। এবং সেই সঙ্গে যে আষাঢ়ে যে বৃষ্টির স্বাদ, সেটাও কিন্তু মানুষ নিচ্ছে। বিশেষ করে আষাঢ়ে যে বৃষ্টি থাকবে এটাই প্রত্যাশা করছে। বিশেষ করে উপকূল এলাকা মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক আছে যে এই দুর্যোগের কারণে আবার কি বেড়িবাঁধে ফাটল ধরে কিনা, বেড়িবাঁধ ভেঙে যায় কিনা, আবার কি প্লাবিত হয়, এমন একটা আতঙ্ক কিন্তু উপকূলবাসীর মাঝে আছে। যেহেতু এই নিম্নচাপ বা এই মৌসুমী বৃষ্টিপাতের কারণে যে পানির চাপ বাড়বে নদীতে, অনুরূপভাবে যে থেমে থেমে যে বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টির কারণে আতঙ্কটা উপকূলে বিরাজ করছে। আর নগরীতে যেমন সব শ্রেণীর মানুষ, বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা রয়েছেন, তাদের দুর্ভোগটা বাড়িয়ে তুলেছে এই যে বৃষ্টির কারণে তারা কিন্তু
ওইভাবে কর্মস্থলে যেতে পারছেন না, কর্মস্থল নাই বা শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু শ্রম বিক্রিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এই যে বর্ষার মৌসুমের এই বৃষ্টি, যার কারণে বৃষ্টিতে স্বস্তি আছে, বর্ষার বৃষ্টিতে অনুরূপভাবে দুর্ভোগও পাচ্ছে নির্ময়ের মানুষেরা। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে 20 জনকে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাদের বাংলাদেশ সীমান্তে আটক করেছে বিজিবি জানায় ভোরে মুষলধারে বৃষ্টির সময় 20 জনকে পুশিন করে বিএসএফ। এ সময় টহলরত বিজিবি সদস্যরা মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার থেকে তাদের আটক করেন। এই বিষয়ে বিজিবির পক্ষ থেকে জোর প্রতিবাদ জানানো হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে পরিবার কাছে আটক 20 জনকে হস্তান্তর করা হবে। তাদের বাড়ি কুড়িগ্রামে। গত 1 মাসে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তগুলো দিয়ে 45 জনকে পুশিন করেছে বিএসএফ। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নারায়ণগঞ্জ জেলায়। জানানোর চেষ্টা করবেন, তুলে ধরার চেষ্টা করবেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি এক্সপ্রেসে থাকার জন্য। সেক্ষেত্রে একটু শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই যে কি ধরনের এই ডাকাত কবলিত এলাকা, চাঁদাবাজ সহ বিভিন্নভাবে ব্যবসায়িকভাবে থেকে হলো অর্থনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছে, সাধারণ মানুষ জনদুর্ভোগে আছে, সবকিছু মিলে আসলে কেমন আছেন আপনারা? আমরা আসলে খুব একটা ভালো নেই। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 2500 রাত্রে ডাকাতি, দিনে চাঁদাবাজি। ডাকাতদের আতঙ্কে রাত্রে মানুষ ঘুমাইতে পারে না, দিনে চাঁদাবাজদের কারণে মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারছেন না। সবচেয়ে বড় বাধা যেটা গত কয়েকদিন আগে ইতিমধ্যে স্বরাষ্ট্র অ্যাডভাইজার নিজেই বলছে এটা ডাকাত প্রবণ এলাকা। ওই দিন তালিকাভুক্ত ওয়ারেন্টভুক্ত আসামি পুলিশ ধরার পরে পুলিশ কেন ছেড়ে দিচ্ছে, আমি বর্তমান সরকার এবং প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আমি দাবি জানাচ্ছি এর একটা শক্ত অবস্থান নেওয়ার জন্য। দ্বিতীয়, পায়রা চত্বর 2500, এইখানে যানজটের কারণে অনেক রুগীদের সমস্যা হচ্ছে, অ্যাম্বুলেন্স পর্যন্ত এইখানে থেমে যাচ্ছে দীর্ঘক্ষণ, এবং 2500 বাজারে যানজটের কারণে মানুষের ভোগান্তি বাড়ছে। এখন চাঁদাবাজদের কারণে যে অবস্থা হচ্ছে, আমরা বারবার বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায়, প্রেস মিডিয়ায় আমরা কাজ করে যাচ্ছি, তারপরও কোনো প্রতিকার পাচ্ছি না। কেন প্রশাসন নীরব? আপনাদের মাধ্যমে এর জবাব চাই। হ্যাঁ বলেন। নিশ্চয়ই, অবশ্যই পরবর্তীতে আপনার কাছে আসছে। আবার ফিরে একটু জানতে চাই যে তিনি তো অনেক কথাই বললেন, আপনার কাছে কোনটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যে চাঁদাবাজির কারণে ব্যবসায়ীরা কি আসলে পিছিয়ে যাচ্ছে কিনা, বা অর্থনৈতিকভাবে এই 2500 উপজেলা পিছিয়ে যাচ্ছে? ডিবিসি এক্সপ্রেসকে আপনাদের ধন্যবাদ, আড়াইশাবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই প্রায় প্রোগ্রামের জন্য। আসলে 2500 একটা উন্নয়নমুখী এলাকা, কিন্তু চাঁদাবাজ এবং ডাকাতদের কারণে যেভাবে আমরা পিছিয়ে যাচ্ছি, বিশেষ করে যেমন আমাদের স্বরাষ্ট্র অ্যাডভাইজার যে বললেন যে 2500 ডাকাত প্রবণ এলাকা, এটা আমাদের জন্য একটা বিশেষ লজ্জার বিষয়। তো এটা বলার কিছু কারণও আছে, কারণ উনি পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়া যেভাবে প্রকাশিত হচ্ছে 2500-এর যে সন্ত্রাস, চাঁদাবাজি বা ডাকাতি, গত কয়েকদিন আগে দেখলাম যে এক ডাকাত আমাদের এলাকার একটা চিহ্নিত ডাকাত ধরে নিয়ে গেছে, বা র্যাবের মাধ্যমে ধরে নিয়ে গেছে, কিন্তু পরের দিন সকালবেলা তার বের হয়ে আসছে। বের হয়ে থাকার কারণে সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে যায়। একজন ডাকাত ধরে নেওয়ার পরে আবার যদি বের হয়ে আসে, এটা কিভাবে বের হয়ে আসে? ব্যবসায়িকভাবে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন? ব্যবসায়ীর আতঙ্কে আছে, ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ হচ্ছে ব্যবসায়ীদের যেভাবে ব্যবসা করার কথা, স্বাধীনভাবে ব্যবসা করার কথা, স্বাধীনভাবে তারা করতে পারছে না, তারা বিভিন্ন অভিযোগ করছে, এবং অনেকে ভয়ে মুখ খুলতে পারছে না। অবশ্যই পরবর্তী আসবো। আবার আপনার কাছে একটু জানতে চাই, এই যে ডাকাত কবলিত এলাকা বলা হয় 2500 উপজেলাকে, এর পাশাপাশি দীর্ঘ যানজট সহ কি কি সেবা থেকে আপনারা বঞ্চিত আছেন? সাধারণ নাগরিক হিসেবে আপনারা কতটা আতঙ্কিত? আমরা সাধারণ নাগরিক হিসাবে সবচেয়ে বেশি আতঙ্কিত ব্যবসায়ী যে আমরা ব্যবসায়ী করতে পারছি না, আতঙ্কিত থাকছি। রাত্র মানে হইলেই আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজিরা চাঁদা ধরে। আমার চাঁদা দেওয়ার ক্ষমতা নাই, 10,000 সেখানে ধরে 20,000, 1 লাখ এরকম চাঁদা মানে দিতেছে, দাবি করতেছে। এটা কার মাধ্যমে যে হচ্ছে এটা আমরা হচ্ছে না, প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসন আমরা এই ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছি। আতঙ্কিত কেমন? মানে রাত হলে সন্ধ্যার পরে কে বের হতে পারে? হ্যাঁ, চোর ডাকাতের ভয়ে আমরা আতঙ্কিত থাকি। কোন সময় জানে ডাকাতি হয়ে যায়, কোন সময় আমাদের মিল ফ্যাক্টরিতে এই ধরনের একটা আতঙ্কে আমরা থাকি এই এলাকার মানুষ। তারপরে মনে করেন এই যে যানজটের কারণে আমাদের রোগী সেবা থেকে আমরা বঞ্চিত। রোগী আমরা ঠিক মতো হাসপাতালে পৌঁছাতে পারতেছি না এই যানজটের কারণে।
ধন্যবাদ। আমি শুরুতে বলছিলাম যে আপনার কাছে আসবো, ফিরে আসবো। আর কি ধরনের সমস্যা রয়েছে এই জায়গাটিতে? মাদক, যুব সমাজ, তরুণ সমাজ ধ্বংসের পথে, আইন শৃঙ্খলার চরম অবনতি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বারবার তাগাদা দিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না। এর কারণ কি? আমরা আপনাদের মাধ্যমে এর প্রকৃত জবাবটা, সঠিক জবাবটা তাদের কাছে চাচ্ছি। দ্রুত শক্ত হাতে অপরাধীদেরকে দমন করার জন্য আমি দাবি জানাচ্ছি বর্তমান সরকারের কাছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনারা এতক্ষণ যুক্ত ছিলেন। নিশ্চয়ই আপনাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা সংশ্লিষ্টরা পূরণ করবেন, এমনটাই আসলে আশা করছেন এখানকার বাসিন্দারা। পরবর্তী সংবাদ দুপুর 2টা থাকছে। ভিন্ন কোনো জায়গা থেকে নাগরিক যে সমস্যা বা সুবিধা থেকে বঞ্চিত, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসে। গাইবান্ধায় একটি সড়কের পুনর্নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণের 2 সপ্তাহ না পেরোতেই উঠে যাচ্ছে পিচ ও খোয়া। যানবাহনের চাকা ও পথচারীর জুতার সাথে পিচ উঠে আসছে সড়কের। দেখা দিয়েছে অসংখ্য খানাখন্দ। অভিযোগের সত্যতা নিশ্চিত করে ঠিকাদারকে দ্রুত নিয়ম অনুযায়ী কাজ শেষ করতে চিঠি দেওয়া হয়েছে, জানান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। সম্প্রতি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাঞ্চিপাড়া ইউনিয়নের শহীদ মিনার থেকে সৈয়দপুর ঘাট পর্যন্ত সড়ক পুনর্নির্মাণ করা হয়। কাজের শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগ ওঠে ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, কাজ শেষ করার পরদিন থেকেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং, পাথর ও খোয়া। পথচারীদের জুতার সাথে ও যানবাহনের চাকায় লেগে যাচ্ছে পিচ ও পাথর। ছোট ছোট পাথরের খোঁচায় নষ্ট হচ্ছে যানবাহনের চাকা। ওনারা বুঝি না যে যেভাবে খাবো তো যেরকম আছে রাস্তা আগের চেয়েও খারাপ করছে ওনারা। যেখানে গর্ত করছে ওনারা গর্তটাও মুজায় নাই ঠিকভাবে। এবং আপনার কি বলে যে শিল যেগুলো আছে এগুলো আপনার হাত দিয়ে তুললে উঠে যায় এবং আপনার উপরে সহযোগে দেখেন যে উপরে ভাসি বেড়াচ্ছে ওগুলো। কিন্তু এমনভাবে পিচ করছে, এই অবস্থায় তো রাস্তা পায়ের মধ্যে আঘাত লাগে, পিচগুলো পায়ের মধ্যে লাগে। আর যখন পানি উঠবে রাস্তার ভিতরে তখন তো আরও গাড়ি চলাচল বা সাইকেল, রিক্সা, ভ্যান এগুলো তো চলাচল করতে সমস্যা হয়। 1 নম্বর তো দূরে থাকে, রাস্তার কাজটা তো যেমন 5 নম্বরে, 2 নম্বর হলেও তো মানুষ সুবিধা মতো যাতায়াত করতে পারত। যদিও নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার। তার দাবি, বৃষ্টির কারণে রাস্তার এমন হাল। অতিরিক্ত 7 দিন ধরে এখানে বৃষ্টি এবং কাজটা করার পর থেকে বৃষ্টি হওয়ার কারণে আমরা একটু মনে করেন যে এই রাস্তাটা এই অবস্থা হয়েছে, মানে বৃষ্টির কারণে। এটা রোদ পেলে এটা রাস্তা মোটামুটি ভালো হয়ে যাবে। সড়ক নির্মাণে ত্রুটি থাকার কথা স্বীকার করেছেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। আমরা আইডেন্টিফাই করেছি কোন কোন জায়গা নষ্ট হয়েছে এবং আমরা ঠিকাদারকে একটা চিঠি দিয়েছি যে এই মেরামতগুলো করে দিতে, এবং তাদের যে নষ্ট হয়েছে তাদের আমরা মৌখিকভাবে তাদের কাছে শুনেছি যে কি কারণে হয়েছে, তারাও এই ধরনের কারণে বলেছে। আমরা তারপরেও তাদেরকে একটা প্রতিবেদন দাখিল করতে বলেছি। 1200 মিটার সড়কটি পুনর্নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 16 লাখ টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদের 11 দিন পরও কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে রংপুরের ব্যবসায়ীরা। চড়া দামে লবণ কিনে চামড়া সংরক্ষণ করেও মিলছে না কাঙ্ক্ষিত মূল্য। ব্যবসায়ীদের অভিযোগ, তদারকির অভাব ও ট্যানারি মালিকদের সিন্ডিকেটে নিঃস্ব তারা। চামড়া শিল্পকে বাঁচাতে কারখানার সংখ্যার বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক বাজার সৃষ্টিতে সরকারকে মনোযোগী হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কোরবানির পশুর চামড়া সরবরাহ এবছর তুলনামূলক কম রংপুরে, তবে সক্রিয় পুরনো সিন্ডিকেট। সরকারের নির্ধারিত দরেও চামড়া কিনছেন না আড়তদাররা। ঢাকার বাইরে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দর 5 টাকা বাড়িয়ে 60 টাকা নির্ধারণ করে দেয় সরকার। আর একটি চামড়ার সর্বনিম্ন দর 1150 টাকা, কিন্তু রংপুরে তা বিক্রি হয়েছে 100 থেকে সর্বোচ্চ 500 টাকায়। আর ছাগলের চামড়া 5 থেকে 10 টাকা। প্রতিবারে লস হয়, ওই সরকার রেট দেয় একটা, হয় একটা, ওই রেটটা কার্যকর হয় না, এই জন্য আমরা জনগণ মার খাইতেছি। লবণজাত চামড়া বড় ছোট চামড়া নেবে 1150 টাকা, বড় চামড়া নেবে 1350 টাকা, সে বাজার কই? বকেয়া আদায় এবং সরকারের ঘোষণায় লাভের আশায় চামড়া লবণজাত করে বিপাকে ব্যবসায়ীরা। বাজারের এই পরিস্থিতির জন্য আড়তদার ও ব্যবসায়ীরা দুষছেন ট্যানারি মালিকদের। এখন আসিয়ে দেখতেছি কোনো চামড়ার লোক নাই, কিনা গিয়ে লোক নাই। বড় বড় ব্যবসায়ী তারা এসি রুমে ঘুমাইতেছে, তাদের কোনো পদক্ষেপ সরকার নিতেছে না। এদিকে রংপুরের বড় বড় হাটগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিসিক তদারকি না করেই দায় চাপাচ্ছেন মধ্যস্বত্বভোগীদের উপর। সারা বাংলাদেশের চামড়াগুলি সেখানে যে কিন্তু সংরক্ষণ হবে এবং ওখানে থাকবে 2-3 মাস পর্যন্ত, থাকার পরে এটা কিন্তু দেশের বাইরে রপ্তানি হবে। এখন এই মাঝপথে কেনা বেচা হয়তো বেশি মুনাফার জন্য হয়তো এই কাজটি করা হয়।
ঈদের 7 দিন পর পর্যন্ত এই মনিটরিংটা থাকবে, যে দামের বিষয় এবং চামড়াটা সংরক্ষণের বিষয়। রংপুর অঞ্চলে লবণ দিয়ে সংরক্ষিত 2,82,000 চামড়া এখনও ক্রেতার অপেক্ষায়। সুষ্ঠু বাজার ব্যবস্থা ও সরকারি তদারকি না থাকায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে মৌসুমি ব্যবসায়ীরা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। চিকিৎসা সরঞ্জাম ও জনবল সংকটে ধুঁকছে বান্দরবানের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে হাসপাতালের চিকিৎসা সেবা, নেই কোনো প্যাথোলজি সুবিধাও। স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। কয়েকবার চাহিদাপত্র দিয়ে সাড়া পাওয়া যায়নি বলে জানালেন স্বাস্থ্য কর্মকর্তা। পার্বত্য জেলা বান্দরবানের সবচেয়ে দুর্গম উপজেলা থানচি। জেলা সদর থেকে 81 কিলোমিটার দূরে এর অবস্থান। স্থানীয়দের চিকিৎসা সেবা নিশ্চিতে 2021 সালে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 31 থেকে 50 শয্যায় উন্নীত করা হয়। তবে আধুনিক সুবিধা ও সরঞ্জাম বাড়লেও নেই চাহিদামতো চিকিৎসক ও নার্স। এক্স-রে ও ইসিজি পরীক্ষায় ন্যূনতম জনবল না থাকায় সৃষ্টি হয়েছে অচল অবস্থা। সংশ্লিষ্টদের তথ্য মতে হাসপাতালটিতে 12 চিকিৎসক ও 18 নার্স সহ মোট 100টি পদ রয়েছে। এর মধ্যে 45টি পদ শূন্য। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ চিকিৎসক রয়েছে মাত্র একজন। আরএমও পদ এবং ডেন্টাল সার্জনের পদও শূন্য। নতুন নির্মিত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায় শয্যাগুলো রোগী শূন্য হয়ে পড়ে আছে। পুরনো 31 শয্যা শিশুসহ ভর্তি রোগী কয়েকজন। ভর্তি আনেছে, এখন ডাক্তার নাই, কিছু নাই, ওষুধ টষুধ খাওয়া দিয়ে নাই, আমাকে কিছু দিতে পারে না। পরে রোগী চিকিৎসা করার মতো ডাক্তার এখানে যদি পোস্টিং করলে আমাদের পক্ষে ভালো হয় আর কি। কয়েকবার চিকিৎসক ও যন্ত্রপাতির চাহিদা দিয়েও সংশ্লিষ্টদের সাড়া পাওয়া যায়নি বলে জানালেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। বিভিন্ন ধরনের যে প্যাথোলজিক্যাল সুবিধা এখানে দেওয়ার কথা ছিল, এই যন্ত্রপাতিগুলো নাই। আমরা আমাদের চাহিদা দিয়েছি অনেকবার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, কিন্তু অদ্যাবধি এখনো আমরা এসব প্যাথোলজিক্যাল যন্ত্রপাতিগুলো পাইনি। নতুন সম্প্রসারিত 19 শয্যার আধুনিক সুবিধা সংবলিত হাসপাতালে 4টি কেবিন ও 15টি ওয়ার্ড রয়েছে। দ্রুত জনবল নিয়োগ সহ পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালুর দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ঠাকুরগাঁও সদরের শুক নদীতে সেতু না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে 5 গ্রামের মানুষ। কৃষিপণ্য বাজারজাত নিয়ে বিপাকে বাসিন্দারা। বিভিন্ন দপ্তরে বারবার ধর্ণা দিয়েও হয়নি কোনো সমাধান। যদিও এবার সেতু নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ঠাকুরগাঁও সদরের রহিমানপুর ও আকচা ইউনিয়নকে ভাগ করেছে শুক নদী। তবে পণ্য পরিবহন, লেখাপড়া সহ নানা কারণে এক পাড়ের মানুষকে প্রতিনিয়ত যেতে হয় অন্য পাড়ে। গুরুত্বপূর্ণ হলেও নদীতে সেতু না থাকায় চরম দুর্ভোগে 2 ইউনিয়নের অন্তত 10,000 মানুষ। শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে চলাচলের ব্যবস্থা করা হলেও বর্ষায় পারাপারে দুর্ভোগের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। একটা ছোট্ট নদী আছে, এই নদীটার কারণে তাদেরকে কয়েক কিলোমিটার ঘুরে তাদেরকে শহরে যেতে হয়। এখানে কোনো ব্রিজ ট্রিজ নাই, আমরা এই কষ্টে বহুদিন যাবত আছি। স্কুল কলেজ বাচ্চারা যাইতে পারে না, অনেক সমস্যা আর কি। বর্ষার সময় আমার ভাই পানিতে পড়ে মারা গেছে। বিভিন্ন সময়ে দপ্তরে দপ্তরে ধর্ণা দিয়েও কাজ হয়নি। এই ব্রিজটার কথা আমরা দীর্ঘদিন ধরেই শুনে আসতেছি। এটা যখনই কেউ আসেন বলে যান যে হবে হবে, কিন্তু হয় না। এর আগে আমরা অনেক আন্দোলন করছি, আমাদের অনেকে অনেক আশ্বাস দিয়ে গেছে। আমরা আশা করছি যে এবার ব্রিজটা হবে। যদিও এবার শুক নদীতে দ্রুত একটি সেতু নির্মাণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এটার জন্য আমরা অস্থায়ীভাবে একটা প্রাকলন দাঁড় করিয়েছি। আশা করি এটা 1 মাসের ভিতরেই আমরা কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব আছেন, সম্মিলিত প্রচেষ্টায় বেইলি ব্রিজ করা যায় কিনা এটা খুব শীঘ্রই আমরা এটার ব্যবস্থা করব। শুধু আশ্বাস নয়, দীর্ঘদিনের ভোগান্তির অবসানে সেতু নির্মাণ কাজ বাস্তবায়নের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।